বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি জাকিয়া সুলতানা, প্রভাষক উদ্ভিদবিদ্যা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বই হতে এই বইয়ে অধ্যায় তৃতীয় যে অধ্যায়টি আছে নাম কোষ রসায়ন, এই অধ্যায়ের উপর একটি লেকচার দেখব। লেকচারটি আজকে আমাদের সপ্তম লেকচার হবে, আর এই অধ্যায়ের উপর এটি আমাদের তৃতীয় লেকচার। ইতিপূর্বে তোমরা এই অধ্যায় থেকে দুটি লেকচার দেখেছো, আজকে এটি আমাদের তৃতীয় লেকচার। এই অধ্যায়টি আজকের লেকচারটির পরে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে স্টার্চ ও সেলুলোজের গঠন, দ্বিতীয় হচ্ছে স্টার্চ ও সেলুলোজের গুরুত্ব, এবং সর্বশেষে আমরা প্রোটিন যে আছে প্রোটিন সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিব আজকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। প্রথমেই আছে আমাদের স্টার্চের বৈশিষ্ট্য। স্টার্চ হচ্ছে মূলত বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন সাদা পাউডার জাতীয় এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এটির কোনো বর্ণ, গন্ধ এবং স্বাদ নেই। এর পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে সাধারণ তাপমাত্রায় স্টার্চ পানি ইথারে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল যে আছে অ্যালকোহলে অদ্রবণীয়। শিক্ষার্থীরা, তৃতীয় পয়েন্টটি হচ্ছে স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, অর্থাৎ যেখানে স্টার্চ উপস্থিত আছে সেখানে যদি নীল আয়োডিনের যে দ্রবণ আছে এটি প্রয়োগ করা হয় তাহলে এটি নীলবর্ণ ধারণ করবে। এর মাধ্যমে স্টার্চকে শনাক্ত করা হয়ে থাকে, যে নীল বর্ণ উপস্থিতির মাধ্যমে স্টার্চ এখানে উপস্থিত কিনা সেটা বোঝা যায়। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে স্টার্চ প্রধানত উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসাবে থাকে। স্টার্চ যে আছে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদরা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই শর্করা জাতীয় খাদ্যগুলো পরবর্তীতে উদ্ভিদের দেহে স্টার্চ আকারে সঞ্চিত হয় এবং যা পরবর্তীতে সকল প্রাণী যারা আছে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য গ্লুকোজ মিলে স্টার্চ গঠন করে এবং যার সংখ্যা 200 থেকে প্রায় 2 লাখ পর্যন্ত হতে পারে। শিক্ষার্থীরা, যে গ্লুকোজ যারা আছে মূলত গ্লুকোজের পলিমারই হচ্ছে স্টার্চ, এবং স্টার্চে আলফা গ্লুকোজ যে আছে এর অসংখ্য গ্লুকোজগুলো একত্রে যুক্ত হয়ে একটি পলিমার তৈরি করার মাধ্যমে স্টার্চটিকে গঠন করে। এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 200, অর্থাৎ সর্বনিম্ন 200টি গ্লুকোজ একত্রে যুক্ত হয়ে একটি স্টার্চের অণু তৈরি করতে পারে। আমরা এবার দেখে নিব যে সেলুলোজ আছে, সেলুলোজগুলো বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আমাদের লেখাটি উপরে চলে যাওয়ার কারণে একটু দেখা যাচ্ছে না, বাট এখানে লেখাটি হচ্ছে সেলুলোজের বৈশিষ্ট্য। তো আমরা সেলুলোজের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিব। সেলুলোজ এবং স্টার্চ এর বৈশিষ্ট্যগুলো আমরা পাশাপাশি দেখছি, কারণ তোমাদের পরীক্ষায় এই দুটি অংশ থেকে সেলুলোজ ও স্টার্চের পার্থক্য থাকে। তো তোমরা যদি এদের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি শিখো তাহলে একই সাথে পার্থক্যটাও করতে পারবে। তো প্রথমে আমরা দেখে দিচ্ছি আমাদের যে 1 নম্বর বৈশিষ্ট্যটি আছে এটি গন্ধহীন, বর্ণহীন, সাদা ও কঠিন দানাদার পদার্থ, অর্থাৎ এটি অনেকটা আমাদের স্টার্চ ছিল গঠনের দিক থেকে অনেকটা এরকমেরই কাছাকাছি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে দ্রবণীয় এবং অবিজারক শর্করা। পানিতে এরা দ্রবীভূত হতে পারে এবং একই সাথে একটি অবিজারক শর্করা। এটি স্টার্চ সে বিজারক শর্করা, বাট সেলুলোজ যে আছে সেটি হচ্ছে অবিজারক শর্করা, কারণ এটি বিজারিত করা জন্য যে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ আছে এদেরকে বিজারিত করতে পারে না। আমাদের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ইহা মিষ্ট নয়, অর্থাৎ স্বাদে মিষ্টি নয়, এবং বিজারণ ক্ষমতাহীন, যেটির জন্য বলা হয়েছে প্রথমে অবিজারক শর্করা। চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে এটি ফাইবার সাদৃশ্য ও শক্ত, অর্থাৎ এটি অনেকটা আঁশ জাতীয় এবং শক্ত। এর কারণটি আমরা পরের বৈশিষ্ট্য থেকে বুঝব। সেটি হচ্ছে ইহা আয়োডিন দ্রবণে কোনো রং প্রকাশ করে না। আয়োডিন দ্রবণ যদি এটার উপরে প্রয়োগ করা হয় তাহলে এটি কোনো রং প্রকাশ করে না, অর্থাৎ আয়োডিনের যে নীল বর্ণ সেটি সে ধারণ করে না। এটি সেলুলোজের শনাক্তকরণের একটি অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যেটি ফাইবার সাদৃশ্য ও শক্ত, এবং পরবর্তী বৈশিষ্ট্যটি আমরা দেখছি যেটি হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, অর্থাৎ উদ্ভিদের দেহের যে কোষ প্রাচীর আছে এই কোষ প্রাচীরের অন্যতম গাঠনিক উপাদান হচ্ছে মূলত সেলুলোজ।
এই সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীরে থেকে তাকে দৃঢ়তা প্রদান করে, এই জন্য এটি কিন্তু ফাইবার সদৃশ্য বা আঁশ সদৃশ্য বলা হচ্ছে। এটি উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, তো এই জন্য এটি ফাইবার সদৃশ্য এবং শক্ত বলা হয়েছে। আমরা দেখে নিব আমাদের এটার সপ্তম যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে ইহা অসংখ্য বিটা গ্লুকোজ নিয়ে গঠিত, অর্থাৎ অসংখ্য বিটা গ্লুকোজের সমন্বয়ে ইহা গঠিত হয়ে থাকে। বিটা গ্লুকোজের পলিমারই হচ্ছে মূলত সেলুলোজ। শিক্ষার্থীরা, আমরা স্টার্চের গঠন তোমরা কিভাবে করবে সেটি এখানে দেখানো হচ্ছে, একটু দেখে নাও। আঁকতে পারবে। আমরা গত ক্লাসটিতে দেখেছিলাম যে স্টার্চ হচ্ছে গ্লুকোজ যে আছে, গ্লুকোজের একটি পলিমার। তো তোমরা পূর্বের ক্লাসে গ্লুকোজ কিভাবে আঁকতে হয় সেটি দেখেছিলে। গ্লুকোজ একটি 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট এবং এর গঠনটা অনেকটা এরকমের ছিল। আমাদের 6 নম্বর কার্বনটা CH2OH এটি বাইরে ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এভাবে এখানে হাইড্রোজেন OH, এটা ছিল আমাদের গঠন। এই গঠনটি যখন তোমরা করবে তখন এইখানে খেয়াল রাখবে, আমরা দেখেছিলাম যে গ্লুকোজ যে আছে যদি এর নিচের দিকে ওয়েস থাকে সেটি হচ্ছে আলফা গ্লুকোজ, আমাদের এদিকে এখানে গ্লুকোজটি নিচের দিকে অবস্থান করবে। আমি পাশাপাশি আরও একটি গ্লুকোজ এঁকে নেব, যেটি 6 কার্বন বিশিষ্ট। যারা বাসায় প্র্যাকটিস করেছো গ্লুকোজ কীভাবে আঁকতে হয় তারা খুব সহজে এটি পারবে। একইভাবে এখানে CH2OH, হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। ওএইচের জায়গাটি আমরা গ্যাপ রেখে নিয়েছি। একইভাবে এখানেও সেই ফাঁকা রেখেছি। তো আমাদের পরপর দুটি গ্লুকোজ হয়ে গিয়েছে। এখন আমরা আরও একটি গ্লুকোজ আঁকবো। যখন আমরা এই গঠনটি করব তখন এখানে যেহেতু গ্লুকোজ এর পলিমারই হচ্ছে মূলত স্টার্চ, তাই আমরা পাশাপাশি অনেকগুলো গ্লুকোজ আঁকবো। একইভাবে উপরের দিকে CH2OH, নিচের দিকটা ফাঁকা থাকবে আমাদের, এখানে হাইড্রোজেন OH, আমাদের এখানে OH বা H যেগুলো একটা কিছু দিতে পারবো। আমরা H দিয়ে দিচ্ছি এখানটাতে OH। এবার আমরা যে 3টি গ্লুকোজ পরপর আঁকলাম, এই 3টি গ্লুকোজকে যদি আমরা অ্যাড করে দিই একটি বিশেষ বন্ধনী দ্বারা, দেখো আমি যে ফাঁকা রেখেছিলাম এখানে যদি আমি একটি অক্সিজেন দ্বারা যুক্ত করে দিই তাহলে যে গঠনটি পাবো সেটি হচ্ছে মূলত একটি স্টার্চের গঠন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের অবশ্যই এখানে একটি বন্ধনী দিতে হবে এবং বন্ধনীর একটি অক্সিজেন দেখো এখানে থাকছে ভিতরের দিকে। যখন আমরা বন্ধনীটি ক্লোজ করব তখন বন্ধনীর অপর দিকটাতে অক্সিজেন থাকবে বাইরের দিকে, অর্থাৎ একটি অক্সিজেন ভিতরে একটি অক্সিজেন থাকবে বাইরে, এবং এখানে একটি আমরা এন দিব। যদি এই এনটি কেউ না দাও তাহলে এই পুরো গঠনটি কিন্তু তোমার আর হবে না। মূলত এন দ্বারা বোঝাচ্ছে অসংখ্য, অর্থাৎ এখানে অসংখ্য গ্লুকোজ অণু রয়েছে যাদের সমন্বিত পলিমারই হচ্ছে মূলত স্টার্চ। তো শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি দেখেছো তারা হচ্ছে এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আমরা দেখব আমাদের সেলুলোজ যে গঠন আছে, এটি সেলুলোজের গঠন। সেলুলোজ এবং স্টার্চ প্রায় গঠন একই রকমের, শুধু একটু গঠনগত পার্থক্য রয়েছে যেটি আমরা এখন দেখে নিব। একই রকমভাবে আমরা পরপর এখানেও 3টি গ্লুকোজ আঁকবো। CH2OH, এখানে H,
শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, আমরা নিচের দিকে এইচ দিয়েছি, অর্থাৎ এখানে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে ওএইচ উপরের দিকে, অর্থাৎ এটা একটা বিটা গ্লুকোজ, যে দ্বারা আমি গ্লুকোজ বুঝালাম। আমাদের এটা ছিল কিন্তু আলফা গ্লুকোজ, আর এটা হচ্ছে আমাদের বিটা গ্লুকোজ। আমরা পরবর্তীতে পাশাপাশি আরও একটি গ্লুকোজ এঁকে নিব, বা CH2OH is এখানটিতে আমরা লক্ষ্য করো তোমরা, যে গঠনটা আছে জাস্ট এখানে একটু পার্থক্য অন্যগুলো থেকে। এই যে বন্ধনীটি দিব আমরা, এটির একটি বন্ধনীর উপর মাঝখানে অক্সিজেন রেখে আমরা, তাহলে এখানে আমাদের থাকছে হাইড্রোজেন। ঠিক তেমনি এখানটিতেও আমাদের এই একইভাবে আমরা একটা অক্সিজেন দিয়ে এইটা বরাবর আমরা আরেকটা গ্লুকোজ রেখে নিচ্ছি। বাকি জায়গাগুলো তোমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা যথাযথভাবে পূর্ণ করে দেবে। তো এই একইভাবে CH2, এই নাম্বারটা শুধু মনে রাখবে যে আমাদের 6 নম্বরটা এখানে CH2S, বাকি যেগুলো থাকবে তোমরা তোমাদের মতো করে পূরণ করে দিবে। এটি ছিল আমাদের একটি স্টার্চের পরে সেলুলোজের যে গঠন এখানে। তবে এটি অসম্পূর্ণ, কারণ আমাদের এখানে একটি ব্র্যাকেট ইউজ করতে হবে, যে ব্র্যাকেটটি একটি অক্সিজেন থাকবে ভিতরের দিকে এবং অপরটি থাকবে বাইরের দিকে, এবং আমরা এখানে একটি এন দিব, অর্থাৎ এখানে অসংখ্য গ্লুকোজ অণু এখানে যুক্ত আছে, যেটিকে আমরা দেখানো সম্ভব না, তাই এটাকে আমরা এভাবে ছোট করে ব্র্যাকেটের মাধ্যমে বাইরে এন লিখে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা এইভাবে তোমরা বাসায় বসে স্টার্চ এবং সেলুলোজ যে আছে যে গঠনটি প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিস করলে আশা করি সবাই পরীক্ষার গঠন যদি আসে আঁকতে পারবে। এছাড়া পরীক্ষায় যখনই স্টার্চ এবং সেলুলোজ সম্পর্কিত প্রশ্ন আসে সেখানে কিন্তু এদেরকে গঠনগত পার্থক্য দিতে বলে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই যে দুটি গঠন তোমরা দেখলে, এই দুটি গঠন কিন্তু যদি না বুঝো তাহলে গঠন পার্থক্য করতে পারবে না, একই সাথে গঠনগুলো কিন্তু পার্থক্যের ঘরে আঁকতে হবে। তো এই জন্য এইটা তোমরা এই দুটি অংশ তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা আজকে আমরা দেখব কিভাবে তোমরা স্টার্চের গঠন আঁকতে পারবে। আমরা গত ক্লাসটি দেখেছিলাম যে স্টার্চ হচ্ছে গ্লুকোজ যে আছে, গ্লুকোজের একটি পলিমার। আমরা এরপর দেখে নিব শিক্ষার্থীরা আমাদের যে স্টার্চ আছে, স্টার্চ কী কী কাজ করে থাকে। তো স্টার্চ এবং সেলুলোজের যে গুরুত্ব আছে এই অংশটি আমরা দেখব। এখানে স্টার্চ যে আছে তার কাজ দেওয়া আছে। স্টার্চ মূলত সঞ্চিত পদার্থ হিসেবে উদ্ভিদে কাজ করে থাকে, অর্থাৎ সে উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসেবে উপস্থিত থেকে অন্য যে প্রাণী যারা আছে, যারা উদ্ভিদের উপর খাদ্যের উপর নির্ভরশীল, তাদেরকে সে খাদ্য যোগান দিয়ে থাকে। এই দ্বিতীয় লাইনটি ছিল যে সকল জীবের প্রধান খাদ্য উৎস হিসাবে কাজ করে, অর্থাৎ স্টার্চ সকল জীবের প্রধান খাদ্যের উৎস। এছাড়া বীজ, ফল, কন্দ প্রভৃতি যে সঞ্চয়ী পদার্থ আছে, অঙ্গ আছে এদের দেহে, সে সঞ্চয়ী পদার্থ হিসেবে উপস্থিত থাকে এবং ওই উদ্ভিদের প্রয়োজনে সে শক্তির যে উৎস আছে উৎস হিসাবে কাজ করে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে ধান, গম, আলু, এটা হচ্ছে স্টার্চের মতো প্রধান উৎস। আমরা যে শস্যগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, ধান, গম, আলু, এগুলো মূলত স্টার্চ। তো এরা হচ্ছে স্টার্চের প্রধান উৎস। তো এইগুলো ছিল এদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেব সেলুলোজের যে গুরুত্ব।
তো সেলুলোজ হচ্ছে মূলত উদ্ভিদ কোষ প্রাচীরে সেলুলোজ নির্মিত, যার জন্য উদ্ভিদ তার যে দৃঢ়তা আছে, অন্য প্রাণীর কোষগুলো সাধারণত নমনীয় হয়, কিন্তু উদ্ভিদ কোষগুলো শক্ত এবং দৃঢ় হওয়ার কারণ কোষে থাকা যে সেলুলোজ আছে, এই সেলুলোজ। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বস্ত্র শিল্পের অন্যতম উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে আঁশ জাতীয় উপাদান, যার কারণে আমাদের যে সুতা, তন্তু এগুলো যা আছে এগুলো মূলত উৎপন্ন হয় এই সেলুলোজ থেকে। আর বস্ত্র শিল্পে তাই এটি একটি অন্যতম প্রধান উপাদান। নাইট্রোজেন বিস্ফোরক হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কখনো কখনো সেলুলোজকে বিস্ফোরক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ফিল্টার পেপার, টিস্যু পেপার আর ফটোগ্রাফি ফিল্ম যে আছে, প্যাকেজিংয়ের দ্রব্য সামগ্রীতে সেলুলোজ ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে আমাদের যে কাগজের যে জিনিসগুলো আছে এগুলো সম্পূর্ণটাই কিন্তু সেলুলোজ থেকে তৈরি। নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র মূলত সেলুলোজ নির্মিত। যেহেতু উদ্ভিদ কোষ প্রাচীরের অন্যতম উপাদান সেলুলোজ, তাই আমরা বলতে পারি যে নির্মাণ সামগ্রী যেগুলো আছে, যেগুলো উদ্ভিদ থেকে প্রাপ্ত, সেগুলো মূলত সকল কিছুই সেলুলোজ থেকে নির্মিত। এরপর আছে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ভিদ সমূহ কিছু আছে যারা গবাদি যে পশু আসছে বা অন্য পশু পাখি আছে তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে সেলুলোজ তাদের খাদ্য হিসেবে কাজ করে থাকে। ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজির কাজে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যে ছত্রাক এবং শৈবাল আছে এদের থেকে যে সেলুলোজগুলো তৈরি করা হয় বা বের করা হয় সেগুলো দিয়ে বায়োটেকনোলজির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখন দেখে নিব যে প্রোটিন আছে, প্রোটিনের কাজ কি বা প্রোটিন কি। প্রোটিন হলো জীবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এটি অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, অর্থাৎ প্রোটিন হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিড যে আছে তার একটি পলিমার। আর এটি মূলত বৃহৎ পলিমার, বৃহৎ বলার কারণ হচ্ছে এখানে মূলত দেখা গেছে যে 100টির মতো অ্যামাইনো অ্যাসিড কম করে যুক্ত হয়ে একটি প্রোটিন অণু গঠন করে। আর প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবদেহে সর্বত্রই প্রোটিন বিদ্যমান। জীবদেহে অসংখ্য ধরনের প্রোটিন থাকতে পারে, আর একটি জীবের দেহে যত রকমের বৈশিষ্ট্য আছে ঠিক তত ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। আমরা জানি যে জীবের দেহে অসংখ্য বৈশিষ্ট্য বিদ্যমান, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য একজন আরেকজন থেকে ভিন্ন হয়। আর এই ভিন্নতার কারণ মূলত প্রোটিনের ভিন্নতা, অর্থাৎ প্রোটিন ভিন্ন তাই তাদের দেহের বৈশিষ্ট্যগুলো ভিন্ন। আমি একটু আগে বলেছি যে 100টির অধিক অ্যামাইনো অ্যাসিড একত্রে যুক্ত হয়, তবে এটি যুক্ত হয় বিশেষ একটি বন্ধনীর মাধ্যমে, যে বন্ধনীটির নাম হচ্ছে পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ধনী দ্বারা অসংখ্য অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে তৈরি করে একটি প্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিড এটি এক ধরনের অ্যাসিড যেটি জীবদেহে পাওয়া যায়। এখানে অ্যামিনো গ্রুপ নামক একটি গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ নামক একটি গ্রুপ উপস্থিত থাকে, যার জন্য মূলত অন্য অ্যাসিড থেকে এগুলো ভিন্ন হয় এবং এদের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তোমরা গঠন দেখলে লক্ষ্য করবে অ্যামিনো অ্যাসিড একটি অ্যামিনো গ্রুপ অবশ্যই উপস্থিত থাকবে এবং অবশ্যই একটি কার্বক্সিলিক গ্রুপ থাকবে। কখনো কখনো এরা একাধিকভাবে উপস্থিত থাকতে পারে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি প্রোটিনের চিত্র দেখতে পাচ্ছ। এখানে এটি হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিড, পাশাপাশি এটিও হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিড। দেখো এখানে যে কার্বক্সিলিক গ্রুপটি আছে COOH এটি, এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের NHH2 এর H2, এই যে অ্যামিনো মূলক রয়েছে, এরা দুজন যখন পাশাপাশি অবস্থান করবে, পাশাপাশি যুক্ত হওয়ার মাধ্যমে দেখো OH এবং H দুটো মিলে এখনো পানি অপসৃত করবে এবং অপসৃত করার ফলে এখানে যে বন্ধনটি ছিল এই বন্ধনটি তারা যুক্ত করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পেপটাইড বন্ধন কিভাবে গঠিত। একটি পেপটাইড বন্ধনের প্রধানিত মূলত হচ্ছে গিয়ে উপস্থিত থাকে একটি অক্সিজেন, কার্বন এবং অপর একটি অ্যামাইনো অ্যাসিড যে আছে তার NH অর্থাৎ অ্যামিনো গ্রুপ, দুটো মিলে এখানে একটি বন্ধন তৈরি করেছে। দেখো এই যে বন্ধনটি এখানে তৈরি করেছে, যেটি এখানে অনুপস্থিত ছিল, এখান থেকে এই পানির অণুটি সরে গিয়ে তৈরি করেছে এই বন্ধনটি, যার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এরকমের অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি উপস্থিত থেকে প্রোটিন যে আছে প্রোটিনটিকে তারা তৈরি করে। তো প্রোটিন হচ্ছে মূলত এজন্যই বলা হয়েছে অ্যামাইনো অ্যাসিডের বৃহৎ পলিমার। আর এক একটা প্রোটিনে এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হওয়ায়, যেমন এখানে একটি অ্যামাইনো অ্যাসিড আছে যেটি হচ্ছে লিউসিন, আর এখানে একটি আছে যেটার নাম হচ্ছে অ্যালানিন। এই দুটো জিনিস একত্রে যুক্ত হয়ে আর একটা প্রোটিন তৈরি করছে। এরকমের আরও
অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে যাদের উপস্থিতি এবং যুক্ত হওয়ার সংখ্যা ভিন্ন হওয়ার কারণে প্রোটিনের স্বাদ, বর্ণ এবং গন্ধ ভিন্ন হয়। তো শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটি তোমরা যারা দেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। শেষ।